মার্কেট তো একবার উঠছে পড়ছে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে বড় প্রশ্নচিহ্ন সেটা আসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কি করা উচিত, ইনভেস্টমেন্ট কোথায় করা যেতে পারে এবং কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করলে ভবিষ্যতে কি একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। এই সমস্ত প্রশ্নগুলোর একটাও জায়গা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কিছু সেক্টর, এমন কিছু সেক্টর যেগুলো ভালো করতে পারে, যার মধ্যে প্রধান সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু গ্রিন এনার্জি। কেন গ্রিন এনার্জিকে নিয়ে এত কথা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে ফুয়েল, মানে ফসিল ফুয়েল যেটা রয়েছে মাটির তলায় ভূগর্ভস্থ, আস্তে আস্তে কমে আসছে। দ্বিতীয়ত সারা বিশ্বজুড়ে যা চলছে মারপিট, গ্লোবাল রিস্ক চলছে, এই তেলের জন্য কাড়াকাড়ি চলছে, এত যুদ্ধ বিগ্রহ, এত অস্ত্র, সমস্ত কিছু, অথচ পিছনে যে রিনিউয়েবল এনার্জি পড়ে রয়েছে, অর্থাৎ যে এনার্জি অফুরন্ত, যে এনার্জির শেষ নেই, সেই এনার্জির দিকে কেউ নজর দিচ্ছে না। ভারত সরকার বিশেষভাবে এই গ্রিন এনার্জি, তারপরে উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, এই সমস্ত অর্থাৎ রিনিউয়েবল এনার্জি এর দিকে নজর দিচ্ছে। আজ বলে না, বছর 2-3 ধরে এই ব্যাপারে কাজ চলছে, কিন্তু এটা যেন এই বিষয়টা হওয়ার পরে ত্বরান্বিত হওয়া শুরু হয়ে গেছে। সবগুলো সেক্টর দৌড়তে শুরু করছে এই কারণে যে ভবিষ্যৎ কিন্তু সত্যি সত্যি রিনিউয়েবল এনার্জির দিকে নিয়ে যেতে চলেছে। এবং ফুয়েলের একটা সময় পরে দেখতে পারবেন ফুয়েল আর প্রয়োজনীয়তা পড়ছে না, অর্থাৎ আমি ফসিল ফুয়েলের কথা বলছি, পেট্রোল, ডিজেল, এই ধরনের ব্যাপারগুলো। তাহলে আজকের ভিডিওর মধ্যে কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কেন গ্রিন এনার্জিকে এই মুহূর্তে আমি মনে করছি সেরা, ভারত সরকার কী কী ধরনের সুযোগ দিচ্ছে, এবং তৃতীয়ত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টকের কথা বলবো যে স্টকগুলো কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। শুরুর আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারোর গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাবো, সেটা হচ্ছে এই যে গ্রিন এনার্জি বলতে গেলে কী এনার্জি বোঝায়। প্রথম হচ্ছে সোলার এনার্জি কিংবা উইন্ড এনার্জি, কিংবা আমরা যদি বলতে পারি হাইড্রো এনার্জি, কিংবা গ্রিন হাইড্রো এনার্জি রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। এছাড়া ইভি রিলেটেড যে ইকোসিস্টেম, সেগুলো সবই কিন্তু এর মধ্যে পড়ছে। এবারে প্রশ্ন আসছে যে এই যে পরিস্থিতি, গভর্নমেন্ট কী কী সুযোগ সুবিধা দিচ্ছে বা গভর্নমেন্ট টার্গেট কী করে রেখেছে। গভর্নমেন্টের 3টে টার্গেট এই মুহূর্তে রয়েছে। একটা হচ্ছে 2030 সালের মধ্যে 500 গিগাওয়াটের টোটাল রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিটা বৃদ্ধি করা। অলরেডি কিন্তু আমরা 50% অ্যাচিভ করে গেছি, এতখানি এগিয়ে যেতে চলেছে। 2030টার মধ্যে আমরা কিন্তু কনফার্ম করতে পারবো। দ্বিতীয়ত ব্যাপার সেটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া, এবং ম্যাসিভ লেভেলের কিন্তু গভর্নমেন্ট পুশ করছে, মানে ঠেলছে এই জায়গাটাকে তৈরি করানোর জন্য। সেখানে এরা কি করছে, গভর্নমেন্ট থেকে দুটো ব্যাপারে কিন্তু টার্গেট করছে, একটাকে সোলার এনার্জি, দ্বিতীয়টাকে বলছি আমরা গ্রিন এনার্জি। সোলার এনার্জি নিয়ে আগের দিনে কথা বলেছিলাম, ডিটেলস সেখানে বলেছিলাম। আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে গ্রিন এনার্জি। এই যে গ্রিন এনার্জি বা গ্রিন হাইড্রোজেন এনার্জি, এই ব্যাপারে কিন্তু সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে এবং 3টে বিষয় এখানে কাজ করেছে। একটাকে আমরা বলছি প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, ছোট কোম্পানি এগোতে পারছে না, তার পুঁজি নেই, সেসব জায়গায় কিন্তু সরকার বিভিন্নভাবে সাহায্য করছে, কখনো ঋণ দান করে, কখনো সাবসিডি দিয়ে। তার মানে প্রথম কি, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিমের মধ্যে থেকে সাহায্য করছে, ছোট কোম্পানিকে টাকা দিয়ে সাহায্য করছে। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মিশন করেছে, সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন মিশন। এই যে গ্রিন বা ন্যাশনাল হাইড্রোজেন মিশন, এই ন্যাশনাল হাইড্রোজেন মিশনে কিন্তু বিশেষভাবে অগ্রণী গ্রহণ করেছে ভারত সরকার, এবং যার ফলে ছোট বড় মাঝারি ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু উঠে আসতে দেখতে পাচ্ছি আমরা। বেশ কিছু বড় কোম্পানি রয়ে গেছে যে কোম্পানিগুলো কিন্তু আরও প্রসপেক্ট করছে। এরকম আদানি গ্রিনের কথা যদি বলি, আদানি গ্রিনও কিন্তু এবারে এগোচ্ছে বিরাটভাবে, প্রচুর, মানে এই মুহূর্তে 42,000 কোটি টাকা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে এই ব্যাপারে, এবং ব্যাটারি এনার্জি সার্ভিসের ব্যাপারেও কাজ করছে, পরে বলছি সেটা। তার আগে ব্যাপারটাগুলো একটু বলে নেওয়া দরকার যে ন্যাশনাল হাইড্রোজেন মিশন হলো। 3 নম্বর যেটা করেছে সেটা কিন্তু ইভি ক্ষেত্রে, যাকে আমরা বলবো যে ইভি সাবসিডি ফেম 1 আগে হয়ে গেছে, ফেম 2 দিচ্ছে, দিয়ে সেখানে যে যারা 2 হুইলার কিনবে তাদের ক্ষেত্রে কিছু সাবসিডি দেওয়া, যে সমস্ত ছোটো ছোটো কোম্পানিগুলো রয়েছে ব্যাটারি বানাচ্ছে, ইলেকট্রনিক পার্টস বানাচ্ছে, তাদের ক্ষেত্রে ইভির জন্য 2 হুইলার 3 হুইলার তাদের কিছু অনুদান করা, এইগুলো সমস্ত কিছু চলছে। এখন প্রশ্ন আসছে, এইটাকে আমরা মেগা ট্রেন্ড কিভাবে বলছি, যে বিরাট বড় একটা ম্যাসিভ গ্রোথ আসছে আগামী কয়েক বছরের মধ্যে। তার প্রধান কারণ আমি যেটাকে মনে করছি সেটা হচ্ছে প্রতিদিন এই এনার্জি ডিমান্ড কিন্তু মারাত্মকভাবে বাড়ছে। এনার্জি ডিমান্ড বাড়ছে বলতে প্রায়, মানে বলা যেতে পারে যে 2030 সালের মধ্যে আজকে দাঁড়িয়ে যে ডিমান্ড রয়েছে তার ডবল হয়ে যাবে, মানে 4 বছরের মধ্যে ডবল করে দিচ্ছে, এত ডিমান্ড এনার্জি রয়েছে। এনার্জি ডিমান্ড রয়েছে কিসের জন্য, প্রথম হচ্ছে ডেটা সেন্টার, প্রচুর এনার্জি লাগে, হিউজ লেভেলে এনার্জি লাগছে। কি, একদিকে লাগছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই যেন ফ্র্যাকশন অফ সেকেন্ডও বন্ধ না হয়ে যায়, কুলিং সিস্টেমগুলোর জন্য লাগছে,
3 নাম্বার লাগছে এই আদার যে ফেলিফেরাল যে পার্টগুলো রয়েছে স্ক্যাসি হার্ড ডিস্ক, বিভিন্ন রকম হার্ড ডিস্কের মধ্যে বিভিন্ন রকম যে সমস্ত সার্ভারগুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকম ট্রানজাকশন হচ্ছে দূরবর্তী অঞ্চলের ডিআরডিসির মধ্যে, এই সমস্তগুলো কিন্তু যাতে আনইন্টারাপ্টেড হতে করা যায়। সেকেন্ড ওয়ান, যত জনবসতি বাড়ছে, পপুলেশন বাড়ছে, প্রত্যেকের ইলেকট্রিসিটি প্রয়োজন পড়ছে। ইলেকট্রিসিটি আগে পড়তো ফ্যান লাইটের জন্য, ফ্রিজের জন্য, টিভির জন্য, মোবাইলের জন্য, অহরহ চার্জ দিতে হচ্ছে ইভি ইলেকট্রনিক ভেহিকেলসগুলোকে, তাহলে সব কিছুতেই কিন্তু ডিমান্ডটা বহুগুণ বাড়ছে। এর ফলে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রচুর ফুয়েল কিনতে হচ্ছে বাইরে থেকে, ফসিল ফুয়েলের কথা বলছি আমি, তাহলে ভারত সরকারের প্রচুর খরচ হয়ে যাচ্ছে ব্যাপারে। সেই কারণের জন্যই কিন্তু এই মুহূর্তে ম্যাসিভ একটা ডিমান্ড আসছে। সেকেন্ড কথা বলবো গ্লোবাল প্রেশার। গ্লোবাল সারা বিশ্ব জুড়ে একটা প্রেশার শুরু হয়ে গেছে। গ্লোবাল প্রেশার বলতে এই যে ইরানের সঙ্গে ইউএসের যুদ্ধ, সারা বিশ্ব কিন্তু একেবারে মাথায় হাত দিয়ে বসে আছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেসব জাহাজগুলো যেত, তৈলবাহী ট্যাঙ্কগুলো যেত, সব বন্ধ হয়ে গেছে। একদিকে এতদিন ধরে ইরান আটকে ছিল, অপরপক্ষে আমেরিকা ওখানে ঘাঁটি গেড়ে বসেছে, কাউকে যেতে দেবো না। এ একটা ভয়ঙ্কর পরিস্থিতি। না পারছে অন্য কোনো দেশ আসছে, না পারছে কোনো দেশে যেতে, ফলে ভয়ানক পরিস্থিতি হচ্ছে। ফুয়েল ছাড়া, ডিজেল ছাড়া, পেট্রোল ছাড়া, ক্রুড অয়েল ছাড়া কোথাও কিছু কাজ চলবে না। তাহলে এই ভয়ানক পরিস্থিতি থেকে একটা এদিক গ্লোবাল প্রেশার ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় কিন্তু প্রচুরভাবে এই ইনভেস্টমেন্ট করে চলেছে এই সেক্টরটাকে, যেটা ভবিষ্যতে কিন্তু আমাদেরকে বুম করতে পারে। তাহলে এই হলো কারণ। এবার আসছি শেষ পয়েন্টের দিকে, স্টকগুলোর দিকে কথা বলবো। এই যে স্টকগুলোর কথা বলার আগে আরেকবারও বলে রাখা দরকার, স্টক কেনার আগে কিন্তু অবশ্যই যে কোনো কোম্পানি ইনভেস্ট করার আগে কোম্পানির ফান্ডামেন্টালটা ভালো করে যাচাই করে নেবেন। আমার এই পার্টিকুলার চ্যানেলেই নিচের দিকে বেশ কিছু মানে মেম্বারদের জন্য কিন্তু কিছু ভিডিও তৈরি করা আছে। এই মেম্বার ভিডিওগুলো হচ্ছে কি ফান্ডামেন্টাল নিয়ে বলেছি। ফান্ডামেন্টাল শুধু যদি এখন এখানে বলতে যাই সময়টাও চলে যাবে আর অনেকেই উৎসাহটা হারাবে, যে কারণের জন্য আলাদা করে ভাগ করে রেখেছি মেম্বারদের জন্য। এই মেম্বারদের মেম্বারশিপ নিতে গেলে খুব বেশি নয়, 59 টাকার একটা ফিজ রয়েছে সিলভার মেম্বারশিপ, যার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। আর কিছু যারা পোর্টফোলিও অ্যানালিসিস ব্যাপার রয়েছে সেক্ষেত্রে গোল্ড এবং আলাদা ডায়মন্ড এগুলো আলাদা ব্যাপার। এখন এই মুহূর্তে যেটা বলার সেটার দিকে কনসেন্ট্রেট করবো, স্টকগুলোর দিকে। প্রথম যে স্টকের কথা বলবো আদানি গ্রিন। আদানি গ্রিনের প্রথম দিকে যে পয়েন্টগুলোর কথা বলবো সেটা হচ্ছে বিস্তীর্ণভাবে কিন্তু ওরা এগোচ্ছে। আমি যদি এই মুহূর্তে বলি ওদের 19 জিগাওয়াট, জিগাওয়াট মানে কিন্তু বিরাট বড় শব্দটা, 19.3 জিগাওয়াটের ওরা কিন্তু ফাইন্যান্সিয়াল 2026-27 মধ্যে একটা বড় মাপের ক্যাপাসিটি ইনক্রিজ করছে। এটা একটা বড় জায়গা। এটা করার জন্য 42,000 কোটি টাকা 42,000 ক্রোর্স কিন্তু ওরা ইনভেস্ট করেছে। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, এর মাধ্যমে কাজ চলছে। ব্যাটারি এনার্জি সার্ভিসের ব্যাপারেও কিন্তু এরা অগ্রণী গ্রহণ করেছে দারুণভাবে, হয়ে গেল এক্ষেত্রে। কিন্তু 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 এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কিন্তু প্রচণ্ড রিস্কি কোম্পানি। নট অনলি দ্যাট, কোম্পানির ঋণের বোঝা এত বেশি, মানে এদের সবটাই ঋণ, মানে ঋণং কৃত্যা ঘৃতং পিবেত টাইপের কনসেপশন। আমি যা ঘি খাবো ঋণ ঋণ নিয়ে, তো এইটা একটা বড় সাংঘাতিক জিনিস। সব মাছের তেলে মাছ ভেজে যাবো, এটা তো হয় না, কিন্তু রিস্ক সেই জন্য বেশি থেকে যাচ্ছে। যাই হোক, এটা একটা বড় সাংঘাতিক রিস্ক নিয়ে কাজ চলা। দ্বিতীয় কোম্পানি তুলনামূলকভাবে সেফ টাটা পাওয়ার। টাটা পাওয়ারের গ্রোথ লেভেল খুব সুন্দর রয়েছে, 18 to 22% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথে কিন্তু এর সেলস গ্রোথ বাড়ছে, এবং এর সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিনও বাড়ছে প্রায় 22 থেকে 25% হিসেবে। দ্যাট ইজ ভেরি গুড। শুধু তাই বলে নয়, শেষ কথা এটা নয়, আর্নিং পার শেয়ারও গুড রয়েছে, কোম্পানির গ্রোথ লেভেল ভালো রয়েছে। ইলেকট্রনিক ভেহিকেল মানে ইভি, টাটা কি করেছে, প্রচুর পরিমাণে ইভি বের করে ফেলেছে, কিন্তু প্রশ্ন আসছে এখন এসবের জন্য চার্জিং স্টেশনের দরকার। কিছুটা অন্তর অন্তর যদি চার্জিং স্টেশন না রাখা যায় তাহলে পর কিন্তু এটা হবে না। ভারত জুড়ে কয়েক লক্ষ চার্জিং স্টেশন কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু করেছিল 3 বছর আগে থেকে, এবং সেটা এখন অলরেডি প্রায় সমাপ্ত। টাটা পাওয়ার কিন্তু রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, এর উপরে হাইড্রোজেন এনার্জি, তারপরে প্রচুরভাবে কাজ করছে, এবং ভবিষ্যৎ বিরাট রয়েছে। একাধিক কোম্পানিকে অ্যাকোয়ার করেছে এবং ভবিষ্যতে কোম্পানিটা ভালো জায়গায় পৌঁছতেই পারে। তৃতীয় কোম্পানির কথা জেএসডব্লিউ এনার্জি, আরেকটা খুব সুন্দর কোম্পানি। কোম্পানির ভ্যালুয়েশন কিছুটা বেশি রয়েছে, কিন্তু কোম্পানির প্রসপেক্ট খুব ভালো রয়েছে। ডাইরেক্টলি এরা কিন্তু সোলার এবং রিনিউয়েবল এনার্জিতে কাজ করে যাচ্ছে। কোম্পানির ফিউচার খুব সুন্দর রয়েছে বলে এক্সপেক্ট করছি। এবারে শর্টে চলে আসছি পরের পার্টের দিকে, অর্থাৎ আমি যদি বলি এবারে ডাইরেক্টলি হাই গ্রোথ কোম্পানিগুলো, হাই গ্রোথ এবং হাই পোটেনশিয়াল যে কোম্পানির কথা বলবো। প্রথম আমি যেটা মনে করছি, বহুকাল আগে কোম্পানিটাকে কথা বলেছে, আজ তারা যদি কেউ ইনভেস্ট করে থাকেন সে সময়, তাহলে অলরেডি কয়েকশো % মিনিমাম
এদিকে মানে প্রফিটে থাকবেন। আমি কোম্পানির কথা বলছি ওয়ারি এনার্জিস। ওয়ারি এনার্জি, ওয়ারি রিনিউয়েবল, ওয়ারি গ্রুপের কোম্পানিগুলো, এরা কিন্তু সোলার এনার্জির উপর স্পেশালিস্ট এবং দুরন্ত কাজ করছে। একটা বিরাট বড় জায়গা রয়েছে, আমার এই ভিডিওটার মধ্যে দেখে নেবেন যে ভিডিওটা আমি বলেছিলাম এই 3টে কোম্পানিকে নিয়ে। এখন এখানে কিন্তু সময়টা খুব কম। সেকেন্ড পয়েন্ট বলবো সুজল্যান্ড এনার্জি, ভেরি রিস্কি। যখন কিনবে প্রচুর ডেপ্ট রয়েছে কোম্পানিটার, ভেরি রিস্কি কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, এবং সঙ্গে সেটা স্মল বলে শুধু নয়, কোম্পানিটা একটা অতীতে কিন্তু অনেকগুলো তিক্ত অভিজ্ঞতার সঙ্গে দিয়ে গেছে, যে কারণে কোম্পানিটা ক্র্যাশ করে গেছিলো একটা সময়। আবার আস্তে আস্তে উঠেছে। হাইড্রোজেন এনার্জির ওপরে কিন্তু কোম্পানিটা সুপার, কিন্তু ওই যে বললাম প্রচুর ঋণ রয়েছে কোম্পানির, এগুলো বুঝে শুনে তবে নিতে হবে। তৃতীয় হচ্ছে আইনক্স উইন্ড, এই কোম্পানিটাও দুরন্ত কোম্পানি, সোলার এনার্জির উপরে স্পেশালাইজড কোম্পানি, প্রচুরভাবে সোলার সেল, ফটোভোল্টিক সেল এগুলো কাজ করছে, এক্সপোর্ট করছে, বিরাট বড় বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, এর এক্সপোর্ট করেছে প্রচুর পরিমাণে। ভ্যালুয়েশন সামান্য কিছু বেশি হলেও এখনও কিন্তু কোম্পানিটা পজিটিভ পোটেনশিয়াল গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আমার কনভিকশন হচ্ছে কোম্পানির ভালো ভবিষ্যতে ভালো করতে পারে। এবারে যে কথা বলবো, শেষ কথা, রিস্ক। সবগুলো গ্রিন এনার্জি কোম্পানি মানেই তাদেরগুলো দারুণ রিটার্ন দেবে এমন আশা কিন্তু সম্পূর্ণ ভুল। কোম্পানিগুলো কেনার আগে সবসময় দেখে নেবেন 3টে জিনিস: ক্যাশ ফ্লো কেমন রয়েছে, পজিটিভিটি কিনা, ঋণের পরিমাণ কম রয়েছে কিনা, তৃতীয়ত যেটা প্রফিটেবিলিটি কেমন রয়েছে। 3টে জিনিসকে দেখে তবেই কিন্তু এই গ্রিন এনার্জির ক্ষেত্রে অন্তত আপনাকে ইনভেস্ট করতে হবে। আজকে আমি শেষ করছি, আবার কালকে।